ফুসফুসে হ্যাঁ, বলেন। স্যার আমার একটি পেশেন্ট, এর বয়স হলো 5 বছর। ফুসফুসে একটু সমস্যা আছে, অ্যালার্জিও আছে, টনসিল আছে মুখের ভিতর। এলোপ্যাথি অনেক ধরনের চিকিৎসা করছে, কোনোভাবেই তার ঠান্ডা কাশি, বুকের ফুসফুসে যে গ্ল্যান্সের সমস্যা আছে, এটা ভালো হয় না। পরিশেষে কিছুদিন আগে আমার কাছে আসছিল। আমি স্যার তাকে প্রথমে হাইড্রো দিয়ে তো হয়েছে, পরে এখন হাইড্রো 18 পর্যন্ত আহ, যে ফুসফুসের সমস্যা বা ঠান্ডা কাশিটা ভালোভাবে আপনি চলে যেতেছে না। এখন কি স্যার আমি 26 বা 28-এর দিকে যাব? যেহেতু এই ফুসফুসের সমস্যা আছে, টনসিলটাও আছে, আবার অ্যালার্জিও আছে, অ্যালার্জি কাপিং করে দেওয়া হইতেছে। এটা একটু পরামর্শ চাচ্ছিলাম। এটা যেহেতু যেহেতু হাইলি ইনফেকশাস, এই জন্য আমাদের হায়ার পোটেন্সি ব্যবহার করতে হবে। আর হায়ার জি। পোটেন্সি ব্যবহার করার সময় প্রয়োজন হলে কাপিং করা লাগবে এবং কাপিং করতে হবে। তো আপনার রুগীর যে অবস্থা আছে, এই অবস্থায় যদি আপনি কাপিং করেন তাহলে সুন্দর হবে, অসুবিধার কিছু হবে না। যদি দেখেন নির্দিষ্ট পরিমাণ কাপিং এ সমস্যা হচ্ছে, তাহলে জি। কাপিং বাড়িয়ে ঔষধ দিবেন। আচ্ছা স্যার, আরেকটু বেশি স্যার, আমাদের ওই যে ডায়াবেটিস এর তো মোটামুটি অনেক সংখ্যায় সব জায়গায় আছে। আমি কয়েকজনকে স্যার চিকিৎসা করতেছি। দেখা যাচ্ছে 12-13 আয়সা মনে করেন যে আটকে থাকে, এই পজিশন তাকে আর নিচের দিকে নামানো যাচ্ছে না। ওষুধ চলমান রাখলে একটু ভালো থাকে, আবার একটু বন্ধ করলে 12-13 এই অবস্থানে দাঁড়াইতেছে। এই যে কার্বো অ্যানিমেল 10 10M যেটা আমি তাহলে ব্যবহার করি। পাওয়ার পাওয়ার বাড়াতে হবে। আবার আর 50 mm জি, 50। পাওয়ার বানাতে বলতে। আচ্ছা স্যার, এটাই স্যার আমার প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আসসালাম মারুফ, আলহামদুলিল্লাহ। জি স্যার, আমি গত সপ্তাহে থাকতে পারিনি। জানি না কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে, রেকর্ডও পাইনি। আহ, আর কেন, ইউটিউবে দেওয়া হয়েছে তো। ইউটিউবে এখন পাইনি, আমি খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, দেখে নেবো আমি। স্যার একটা বিষয়, ব্যাগ তো আহ, কি হলে আমি দিলাম তো হলো না তো। একটা রোগী, তার হ্যাঁ। প্রেশার আছে। সবচেয়ে বড় যে প্রবলেমটা নিয়ে নিয়ে সে আসছিল, তার মাথা ব্যথা। তার মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়, খুব জিলিক পারে। তো এরপরে তার সিএম দিয়ে শুরু করছিলাম। এখন সে 40-এ আছে, 1 বছর ধরে চিকিৎসা নিচ্ছে। মাথা ব্যথাটা তার ভালো হয়ে যায়, এক একটা পাওয়ার ছেড়ে দেয়। এখন 40-এ ছিল, ভালোই ছিল। পরে ডায়াবেটিসের জন্য তার ডায়াবেটিস 15-16 থাকে। কার্বোএনিমেলিস দিলাম 10M। এটা দেওয়াতে ডায়াবেটিস 13-তে আসছে, 13-12 এরকম থাকে। কিন্তু মাথা ব্যথাটা আবার প্রচন্ড হলো। তো আপনার সাথে ফোনে কথা হয়েছিল মনে হয় এর আগে, যে ড্রসরা 3 দিন পর পর, হাই প্রেশার যেহেতু আছে, প্রেশার ওষুধ খায়, এটা দিছিলাম। কিন্তু হাইড্রো না দিলে পরে তার মাথা ব্যথাটা কোনোভাবে কন্ট্রোল হয় না। এখন কি হাইড্রো, কার্বো এনিমিলিস এবং ড্রসেরা তিনটাই কি চলতে পারবে একসাথে? চেষ্টা করতে হবে যেদিন যেটা চলবে অন্যটা যেন বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। এমনি যদি আজকে হাইড্রো দিল, আবার আগামীকালকে কি দিতে পারবে? কার্বো এনিমিলিস খেতে পারবে? হ্যাঁ, পারবে। ডায়াবেটিসের জন্য কি দিনে একবারই স্যার ভালো হয়, নাকি দিনে 2বার দিলে সুবিধা বেশি? দিনে 2বার দিলে সুবিধা। দিনে 2বার। আচ্ছা আচ্ছা। 2বার, কারো কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে 3বারও লাগতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার। পেশেন্ট উপরে ভেরি করবে যে আপনার জি। কিভাবে যাবে বা কিভাবে দিবেন, এগুলো সব সময় পেশেন্টের উপরে নির্ভরশীল। আর স্যার আর একটা রুগী, তার থাইরয়েড আছে, এবং থাইরয়েডের মাত্রা অনেক বেশি। তো সেক্ষেত্রে, এবং তার হিমোগ্লোবিন কমে যায়, মাঝে মাঝেই তার রক্ত দিতে হয়, আয়রনের ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে কত দিয়ে শুরু করা যায়, বা কিভাবে প্রসিডিউরটা হবে? এটা হাইড্রো থাইরয়েডের জন্য দিয়ে, হাইড্রো দিয়েই হবে। ঠিক আছে, জি। জি জি স্যার। হাইড্রো দিয়েই হবে শুরু। এবং প্রসিডিওরটা ধীরে ধীরে সামনে এগোতে হবে। এবং পরবর্তীতে
সেটার উপরে নির্ভর করে আমাদের কোন দিকে যাব কোন দিকে যাব না সেই রোগীর অবস্থার উপরে নির্ভর করতে হবে। বেসিক্যালি এই সমস্ত রোগীগুলো টিউবারকুলার ডায়াথেসিসের, তো সেক্ষেত্রে আমরা কত দ্রুত সাইকেলগুলো কমপ্লিট করে টিউবারকুলার ডায়াথেসিসে যেতে পারবো সেইটা রোগী ছাড়া আমাদের বলার কোনো রাস্তা নেই বা বলতেও পারবো না। জি। রোগী যেভাবে আপনাকে নিয়ে যাবে ঠিক সেভাবেই যেতে হবে। আচ্ছা স্যার, থাইরয়েডের ক্ষেত্রে ক্ষেত্রে কি আপনার এই প্রতিদিন সমস্ত দেওয়া যাবে ক্ষেত্রে হাইড্রো নাকি? তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কি স্যার একদিন পর পর দিয়ে যাব নাকি প্রতিদিনই, নাকি এটা ডিমান্ড অনুযায়ী? না, এটা হচ্ছে ডিমান্ড অনুযায়ী দিতে হবে, তবে আচ্ছা। প্রত্যেক দিন দিতেই হবে। যেহেতু রক্তের ব্যাপার, তো এটা তো আমরা বুঝতে পারবো না, অন্যান্য যন্ত্রণার মতো না, তো এজন্য জি জি। প্রতিদিন দিতে হবে। আচ্ছা স্যার, কারো কোনো পুরুষের যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমরা 30 দিয়ে শুরু করবো না 40 দিয়ে? না, 42। 42 দিয়ে। আর স্যার, কোনো মহিলার উঠতি বয়স, তার একটা ব্রেস্ট অনেক বড় আর একটা নাই বললেই চলে, এটা নিয়ে সে মানসিক ভাবে খুবই বিপর্যস্ত, মানে তার এটা নিয়ে চিন্তা যে আমাকে মানুষ পছন্দ করবে না, বিয়ে হবে না। এক্ষেত্রে তার এটাও মানে রোগটাও ইমপ্রুভ করা দরকার, আবার এদিক দিয়ে মানসিক ভাবে করা দরকার। এই জন্য কত দিয়ে শুরু করা যায়? উনি এই ব্যাপারে কোনো আল্ট্রাসোনোগ্রাফি মানে মেমোগ্রাফি যেটা বলে বা আল্ট্রাসোনোগ্রাফি জি। করিয়েছেন কিনা, বা অ্যালোপ্যাথি হ্যাঁ, ডাক্তার দেখিয়েছেন কিনা, তাদের অভিমত কি? অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে, তারা বলছে না কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি এটার ইয়ে করলে হয়ে যাবে। মেবি ওনার মানসিক ভাবে ছোট মনে হচ্ছে, তো এ- এমনি তার এটা- মা দেখছে, তার মা দেখে আমার কাছে যেটা বললো যে অনেকটাই প্রায় অর্ধেকের মতো। ও, আচ্ছা আচ্ছা। তো আল্ট্রাসোনোগ্রাফি বা মেমোগ্রাফি রিপোর্ট কি একই এসছে নাকি অ্যাবনর্মাল এসছে? আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি দুটাতে একই আসছে, যে কোনো এখানে আকৃতি ছোট এটা আসছে। ও, আচ্ছা আচ্ছা। কিন্তু এটা কোনো কারণে ভিতরে কোনো টিউমার আছে কিনা এই জাতীয় কোনো কিছু নাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই, রক টক হাবি জাবি যা কিছু আছে মোটামুটি সবই ওকে আছে, আচ্ছা, ঠিক আছে। শুধু আপনি আকৃতি কম। আপনি আপনি নিয়ম অনুযায়ী চিকিৎসা শুরু করেন, তবে এটা কার্বোভেজ এবং সরিনামে এর ওই মানসিক দুশ্চিন্তাটা কমিয়ে দেবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি স্যার ওই আপনার হাইড্রো 30 দিয়ে শুরু করে মাঝে মাঝে সরিনাম এবং কার্বোভেজ দিয়ে যাব? জি জি। আচ্ছা। আচ্ছা জি স্যার। জি স্যার, জাজাকাল্লাহ। জি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ইতি বলছিলাম। হ্যাঁ, এটি। বলছি ভাইয়া হচ্ছে মানে রুটির বয়স হচ্ছে 13। তা ওর হচ্ছে আমি রিপোর্টটা আপনাকে সেন্ড করছিলাম। ওর হচ্ছে বাম সাইডের ওভারিতে ইয়ে হয়েছে কি বলে ম্যাশ টাইপের, যেরকম ফোড়া হলে শক্ত হয়ে যায়, হুম। ওই ওভারিতে ওই রকম হয়েছে। তো ব্যথা করে। ওকে কিভাবে কি শুরু করব? এদিকে ব্যথাও করে, ছোট মানুষ হচ্ছে হাঁটা চলা করলে বেশ ব্যথা করে। ওইটা থেকে আর কি পরিত্রাণ চাচ্ছে। সিএম দিয়ে সেই শুরু ক্ষেত্রে করে দেখতে কিভাবে হবে, যদি রেজাল্ট হয় তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আহ, আর যদি দেখা যায় রেজাল্ট ও- হচ্ছে না, তাহলে 26-এ চলে যেতে হবে। না, ওরে হচ্ছে 26 দেওয়া ছিল অনেক আগে। আমার আর কি অনেক আগে টনসিলের জন্য আসছিল, ব্যথার জন্য। আচ্ছা। টনসিল ফুলে গেছিল অনেক, হ্যাঁ, তখন আমি ওরে হচ্ছে 36-এর জায়গায় 26 দিয়েছিলাম। তখন ব্যথাটা আর কি কম ছিল। তারপরে আর ওই ওষুধ অফ ছিল। আচ্ছা তারপরে রিপোর্ট নিয়ে আসছে এই যে গত সপ্তাহে। আচ্ছা। দেখানোর পর এখন সিএম তো আর যাওয়া যাবে কি যাবে না আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে 28 থেকে শুরু হোক। তাহলে ওইটা ওইভাবে হচ্ছে 28 থেকে হচ্ছে খাওয়াবো। সরিনামকে এক ডোজ দেবো। সরিনাম এখনই দরকার নেই, যদি পারা যায় এক ডোজ থুজা দিয়ে শুরু করে দিতে পারে, হ্যাঁ। পূজা দিয়ে তাহলে আর আরেকটার আছে হচ্ছে ওর বয়স হচ্ছে আপনার 17। কিন্তু ওর হচ্ছে দুই ব্রেস্টেই টিউমার। এই যে একদম শক্ত টাইপ একটা ব্যথা আছে আর একটা ব্যথা নেই। সেই ক্ষেত্রে কি হচ্ছে 36 বা না, এগুলো সিএম দিয়ে শুরু করতে হবে।
পরবর্তীতে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, হচ্ছে 40 দিয়ে শুরু করবো না? সিএম সিএম ওরেও হচ্ছে সিএম দিয়ে কতদিন অপেক্ষা করব? এটা ডেইলি একবার করে চলবে। আচ্ছা, তাহলে হচ্ছে সিএম দিয়ে শুরু করি। আচ্ছা। আর ভাইয়া বলতেছি যে ওই যে কি বলে আর্থ্রাইটিস যে একটা রোগ হয় আর কি, যে গিরায় গিরায় ফসফেট জমে যায়, ব্যথা করে, হ্যাঁ, হাত পা নাড়াতে পারে না, ওদেরও কি সিএম দিয়েই শুরু করবো নাকি অন্য পাওয়ার দিব? আহ, ওদের সিএম দিয়েই শুরু করতে হবে। ওদের উপরের দিকে যাওয়া যাবে না। যদি সিএম রেসপন্স না করে তাহলে মানে বৃদ্ধি পেতে পারে। তো সেক্ষেত্রে আমরা টেনএম, যদি নিতান্তই মনে হয় যে সিএম নিতে পারবে না, সেক্ষেত্রে টেনএম আসা যেতে পারে। কিন্তু এই সমস্ত রোগীগুলো সিএম দিয়ে শুরু করা উচিত। না, ওনার বয়স আবার 65+। ওনার প্রচন্ড ব্যথা। উনি আচ্ছা, তাহলে ব্যথা আর কি নড়াচড়া করতে পারে, যখন আহ, ব্যথা বাড়ে বিছানায় হয়ে যায়। এখন এই অনেক ওষুধ খায়, দিন 21টা ওষুধ খায় আচ্ছা আচ্ছা, উনি। তো সিএম এজন্য দিয়ে আর শুরু কি হোক। হচ্ছে। সিএম দিয়ে শুরু হোক, তারপর এটা পরে দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। স্যার আর আসসালামু একটা আলাইকুম। বিষয়, স্যার অনেক সময় দেখা যায় যে কাশি না কমলে আমরা 200-তে আসি। তো যদি কারো কাশি না থাকে, কফটা অনেক বেশি হয় এবং যে পাওয়ার খাচ্ছিল তার থেকে সামনে আগায় উপকার হচ্ছে না, সেক্ষেত্রে কি 200 আসবো না নাকি না, সামনে আগায় যাবো? সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। আর স্যার আমার তো ওই যে জ্বর হয়েছিল, আপনার সহযোগিতা নিয়ে আল্লাহ তাআলা ভালো করছে। তো আমি তো হাইড্রোতে ছিলাম, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। পরে তো আসলাম কার্বোভেজে। হুম। কার্বোভেজ 28-এ আল্লাহ তাআলা মাফ করছে। তো এখন কার্বোভেজ 28-এর পরে সামনে কোনো সমস্যা দেখা দিলে কি 30-32-এ দেবেন যাবো নাকি হাইড্রোতে চলে যাবো? তো কার্বোভেজেই যাবেন, দেখবেন যদি কার্বোভেজ রেজাল্ট করে তাহলে এগিয়ে যাবেন, আর যদি রেজাল্ট না করে তাহলে ফিরে আসবেন। স্যার আমি একটু মাঝে একটু রক্তদান করছিলাম, সমস্যার কারণে আমি কার্বোভেজে তেমন উপকার পাইনি, পরে আবার হাইড্রোতে গেছি, খুব উপকার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সেটা পরে দেখা যাবে আবার। হ্যাঁ, জি জি। তো থাকলোই আসসালামু আপনার আলাইকুম। সাথে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসলাম স্যার সাহেব, যদি কেমন? কফ না কমে, এর আগের যে পেশেন্টের কথা বললাম, সেক্ষেত্রে কি আপনার টিউবারকুলিনাম দিয়ে আসবো 1 ডোজ? দেওয়া যেতেই পারে, তবে কফ যেহেতু উঠছে, উঠতে থাক যতটা ওঠে। আচ্ছা আচ্ছা। জি। জি। আচ্ছা জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই নিজের সমস্যার কথাটাই আগে বলি। জি কয়েকটা জি। বেশ বলবো। আমি কার্বোভেজ 205 দিন কন্টিনিউ খেলাম, দিনে 3 বার কাপিং করি। তাতে মনে হলো যে আমার কাশি টাশি সব একদম কমপ্লিট হয়ে গেছে। এই খাওয়া বাদ দিয়ে দিলাম, কয়েকদিন পরে আবার শুরু হলো। তো আপনি বললেন, তো আমি আবার কার্বোভেজ 1M কাপিং করে খেলাম। তখন আবার মনে হলো যে আর কোনো সমস্যা নাই, আমি ভালো হয়ে গেছি। 6-7 দিন পর এইভাবে খেলাম, তারপরে আবার ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলাম, আবার শুরু হলো। তারপরে আমি আবার কার্বোভেজ 03 খেতে থাকলাম। আবার মনে হলো যে আমি এখন মোটামুটি সুস্থ, আর কোনো সমস্যা নাই, টপ টপ নাই, কোনো সমস্যাই নেই। হ্যাঁ, এইভাবে আবার মাঝে যেই 2-3 দিন বাদ দিছি, আবার ওই একই অবস্থা শুরু হয়। পরে সিভিলিনাম আমি 1M খেলাম। তাতে মনে হলো যে এর থেকে বেশি আরাম বোধহয় আমি আর কোনো ওষুধ খেয়ে হই নাই। আমার হাতের যে কবজিতে একটু চর্মরোগ ছিল সেটাও সেরে গেল, কাশি মাসি সব সেরে গেল, সবকিছু, আর কোনো সমস্যাই থাকলো না। 5-6 দিন পরে আবার ওই একই অবস্থা শুরু হলো, আবার আমি 1M খেলাম এবং সাথে কার্বোভেজ 03 খেতে থাকলাম। তারপরে আবার 4-5 দিন খাওয়ার পরে মোটামুটি একটা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আসলাম। আবার যেই বন্ধ করলাম, আবার ওই একই অবস্থা শুরু হলো। তারপরে আবার ওই আপনার সিফিলিনাম 1M খেয়ে আবার 1M খেলাম এবং 200 খেতে থাকলাম কার্বোভেজ। তাতে ফুল সুস্থতা অনুভব করলাম এবং আমি মনে হলো যে আমি পুরো ভালো হয়ে গেছি। কিন্তু পরে যেই বাদ দিলাম, আবারও ওই একই অবস্থা শুরু হলো। এখন আমি কার্বোভেজ 03 আমার চলতেছে। এখন সমস্যা স্যার, অন্য সময় কাশি যেটাই থাকুক আর না থাকুক কম বেশি হয়, কফ ওঠে অল্প, কিন্তু দুপুরে শুলে মানে 2:30 থেকে 3টের ভিতরে এই যে কোত্থেকে এই কফ আসে, এটা শুলে পরেই হয়। শুলে পরে একের পর এক আসতে থাকে শুধু কফ। এই সময়টাই হচ্ছে একটা মারাত্মক একটা অবস্থা। আমি এই একটু রেস্ট নিতে পারি না দুপুরে, অন্য কোনো সময় শুলে এই সমস্যাটা হয় না, শুধু দুপুরে এই সমস্যাটা আপনি হচ্ছে। আপনি এবং একজন অন্য সময় মেডোরিনাম 10M খেয়ে আসেন।
আর ধরে ঔষধ নিলাম বন্ধ, ঔষধ বন্ধ করবেন না। কার্বোভেজ 03 চলতেই থাকবে স্যার। চলতেই থাকবে, যখন দেখবেন 03 ছেড়ে দিচ্ছে তখন আপনি 06-এ চলে যাবেন। এভাবে করে ধীরে ধীরে এগিয়ে যাবেন, কিন্তু ওষুধ বন্ধ করার দরকার নেই। ওষুধ বন্ধ করলে আপনার যেহেতু ফিরে আসে 2-3 দিন পরে, তো এই জন্য ওষুধ বন্ধ করার দরকার নেই। তাই স্যার এখন মেডো কি 10 খাবো এক ডোজ খেয়ে এক ডোজ, তারপরে? এক ডোজ খেয়ে কার্বোভেজ খালি থাকেন, জি। আচ্ছা স্যার, ওই যে কিডনির সমস্যার জন্য একটা রোগীর কথা, ওই যে পাশা, জি পাশার নামে যে ছেলেটা, তো তো মোটামুটি তো আপনার কার্বোভেজ 10 চলতেছে, আপনার ডরসেরা 10 কাপিং আপনার 5 দিন পর পর এক ফোঁটা করে দেওয়া হচ্ছে। কিন্তু ওই উন্নতির ভিতরে আপনার ওই আর বেশি নীলই আছে, আর প্রোটিন আপনার +2। কিন্তু ওই যে মাঝে মাঝে যে আপনার প্রস্রাব ডাল দিলেই দেখা যাচ্ছে যে ওটা আপনার যে জমে যায়, সে জমাটা কিন্তু এখনো চলতেইছে, জমাটা আর পরিবর্তন হয় নাই। আপনার 1 মাস 10-15 দিন তো শুধু কার্বোভেজ 10 খাওয়ানো হলো। এখন কি করা যায়? 50 চলবেন। 50 কার্বোভেজ জি 50। আর একটা স্যার রোগীর ব্যাপারটা সেটা হচ্ছে যে আহ, এই রোগীটার মধ্যবর্তী স্রাব হতো এবং জি। প্রচন্ড ব্যথা বেদনা হতো। আহ, আহ, মাসে 2-3 বারও স্রাবটা হচ্ছিল। তো আমি তো প্রথমে তার ওই 26 দিলাম, হাইড্রোফোবিনাম 26 দিলাম, খুব এটা উন্নতি হলো না। পরে আমি তাকে মনে করলাম যে এটা বোধহয় সিস্টই হয়েছে, এটা সিস্ট টেস্ট করেছিল না। তা আমি হাইড্রোফোবিনাম পরবর্তী পর্যায়ে 30 দিলাম, 0-0-30 খেয়ে খুব একটা কোনো উন্নতি হলো না। কিন্তু এই 3-4 দিন আগে পরীক্ষা করে দেখলো যে না, তার সিস্টই হয়েছে, ওখানে জয়েন্টারিতে সিস্ট হয়েছে। কিন্তু কোনো উন্নতি হলো না ওই 30 দেওয়া। তো তাও তো 15 দিন এক নাগাড়ি 30 খেলো। দেখুন স্যার কি সমস্যা, এটা কি করা যায়? আচ্ছা, তাহলে আপনি ইয়ে করেন, সরিনাম দিয়ে কার্বোভেজে চলে যান, আর সোজা দেবেন দুদিন পরে। সুরিনাম দিয়ে কার্বোভেজে চলে যাবো। আচ্ছা, ওই গর্ভাবস্থায় শোথ, মহিলাদের শোথ হয় যে 3-4 সপ্তাহ, মানে শোথ ওই হাঁটু থেকে পা পর্যন্ত ফুলে যায়, এক্ষেত্রে আমরা যেমন আগে লাইকো অ্যাপোসাইনাম এগুলি ব্যবহার করতাম, এখন এইগুলি ক্ষেত্রে কি ব্যবহার করা যায় আমাদের এই সিস্টেম অনুযায়ী? এটা প্রথম পর্যায়ে না শেষের দিকে? জি। গর্ভের প্রথম পর্যায়ে নাকি গর্ভের শেষের না, দিকে? শেষের পর্যায়ে, শেষ পর্যায়ে, আচ্ছা, একদম এগুলো ওই 34 সপ্তাহ। 1-2 সপ্তাহ বাকি থাকতে সত্তর যা আসবে এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, ওগুলো নর্মালি ঠিক হয়ে যাবে। এখানে বাড়তি কোনো ওষুধ দিয়ে হ্যাম্পার করার কোনো হুম। প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এমনিতে এটা ডেলিভারি পর্যন্ত এইরকম ডেলিভারি হয়ে থাকবে। গেলে ওগুলো চলে যায়, আর ডেলিভারি হওয়ার পরে যদি না যায় তখন তার চিন্তা করা যেতে পারে। ও, কিছু সমস্যা থাকে যেগুলো আপনার চাইলেও আসবে, না চাইলেও আসবে। জি, তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে হাত না দেওয়াই ভালো। ডেলিভারি হয়ে যাওয়ার পরে তো এমনিতেই ঠিক হয়ে যাবে, তো সেখানে খামোখা আমার ঝামেলা করার কি দরকার। আরেকটা জিনিস, আপনার যে বাচ্চাদের, যে শিশু বাচ্চাদের আপনার যেটা আপনার নাভি বৃদ্ধি বা আমরা যেটা আপনার ভ্রূণ বৃদ্ধি বলি, ডিমের মতো ফুলিয়ে ওঠে, হ্যাঁ, এটা মানে 1 মাস বয়সী বাচ্চা এখনো ওই একই অবস্থায় আছে, একে আমি কত পটেন্সি দিয়ে দিতে পারি এই ক্ষেত্রে? আপনি হাইড্রো দেবেন, হাইড্রোর পরে কার্বোভেজ দেওয়া যেতে পারে। আর হচ্ছে আপনার ইয়ে থুজা দেওয়া যেতে পারে। এই 3টা মেডিসিন থাকলে মোটামুটি এগুলো ঠিক হয়ে হাইড্রো যাওয়ার কথা, কার্বোভেজ। যদি ঠিক হয়। আর না হলে ওগুলো দেখা যাচ্ছে যে অনেক মানুষের তো স্থায়ীভাবে থেকে যায়, আবার পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় না। আচ্ছা স্যার। আর স্যার ওই যে আনোয়ারা নামে যে চোখের যে উভয় পাতা ফোলা একটা রোগীর, আমি হাইড্রোফোবিনাম 36 দেওয়ার কথা আপনি বলছিলেন। এটা এটা খাওয়ার পরে ফোলা টোলা খুব একটা বেশি কমই হুম। নাই, তবে 80 চলে গেছে। এবং সে বলে যে আমি অন্য সাইডে কিছুটা উন্নতি আমার মনে হয়, তবে যে উভয় পাতা যে একটা ফোলা একদম সেই ফড়ির মতো, এটাতে কোনো উন্নতি হয়নি। ঠিক আছে, হাইড্রো পাওয়ার বৃদ্ধি করেন। আর জি স্যার, জি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সরোর ভাই। এ-
হচ্ছে জায়গায় ওই ক্যান্সার রোগী, ক্যান্সার রোগী ধরেন কিন্তু মানে এই যারা বায়োসপি করে আসছে, জি বায়োসপি করে আসছে, কেমো দিয়ে আসছে, জি আমরা কি আমাদের প্রসেসে কি হাইড্রোফোবিক দিয়ে শুরু করব? জি জি ক্ষত অবশ্যই আছে, অবশ্যই অবশ্যই। ক্ষত আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, হাইড্রোসিয়াম দিয়ে শুরু হবে। হুম। আচ্ছা, আরেকটা কথা, একজন মহিলা, মহিলা যারা যারা হরমোনাল মেডিসিন খায়, থাইরয়েডের মেডিসিন খায়, ওদেরকে কি ওদেরকে কি আমরা ইয়ে করে দেব, এই হরমোনাল মেডিসিন, থাইরয়েডের মেডিসিন অফ রাখবো নাকি? না, দেখেন, আপনি থাইরয়েডের মেডিসিনটা অফ রাখার জন্য অবশ্যই আপনার টেস্ট করে দেখতে হবে। যদি সেটা কন্ট্রোলের ভিতরে থাকে তাহলে আপনি এটা 1 দিন বা 2 দিন পর পর দিতে পারেন, কিন্তু যদি কন্ট্রোলে না থাকে তাহলে আপনাকে অবশ্যই চালু রাখতে হবে। এক্ষেত্রে যদি আপনি ওষুধ চালু না রাখেন আর বন্ধ করে দিয়ে আমাদের মেডিসিন চালান তাহলে বদনাম হতে পারে। কারণ তার থাইরয়েডটা বৃদ্ধি পেলে যে সমস্ত আনুষঙ্গিক কষ্টগুলো হয় সেগুলো ন্যাচারালি দেখা দেবে। আর যখন দেখা দেবে তখন আপনি থাইরয়েডের মেডিসিন ছাড়া এই কষ্টগুলো বন্ধ করতে পারবেন না। আর যখন বন্ধ করতে পারবেন না তখন কিন্তু আপনার বদনাম হবে, যে একটা না বুঝে কি একটা করে দিল আর আমার এই যন্ত্রণাগুলো শুরু হয়ে গেল, আমি আবার সেই থাইরয়েডের ওষুধটাই খেতে হলো। তো খামাখা আমার হোমিওপ্যাথি খাওয়া দরকার কি? আমাদের বোঝাতে হবে রুগীদের যে দেখেন এইগুলো আপনি দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, আমরা একটা পর্যায়ে গিয়ে আপনার এটা বন্ধ করা যাবে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেজন্য আপনাকে কিছুদিন অ্যালোপ্যাথি মেডিসিন নিতে হবে। এরপরে কি এরপরে কি আস্তে আস্তে কি এটা বন্ধ করা যাবে নাকি, থাইরয়েডের মেডিসিনটা, হরমোনাল মেডিসিন থাইরয়েডের গুলা বন্ধ থাইরয়েডের করা মেডিসিন যাবে লাস্ট পর্যন্ত? থাইরয়েডের থাইরয়েডের মেডিসিন বন্ধ করা যাবে। থাইরয়েড নিয়ে কাজ চলছে, আমার ডায়াবেটিক্স নিয়ে কাজটা প্রায় শেষের দিকে। আমি চাচ্ছি, ইচ্ছা পোষণ করছি যে আগামী মাসের শেষ ভাগে, মানে শেষ দশকের মধ্যে ঢাকাতে একটা প্রোগ্রাম করার। আর সেই ঢাকা এবং যশোর দুই জায়গায়ই হবে। তো যেটা আগে করা যায় সেটা আগে করা হবে, যাদের যেখানে সুবিধা তারা সেখানে আসবে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। মহিউদ্দিন সাহেব। স্যার, স্যার কারো আসসালামু যদি আলাইকুম। আপনার ওয়ালাইকুম আসসালাম, মহিউদ্দিন সাহেব বলেন। প্রেগনেন্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন কেমন আছেন আপনি? জি স্যার, আপনার দোয়ার আশীর্বাদে আল্লাহর রহমতে পরিবার সবাইকে নিয়ে ভালো আছি। এবং আজকে আলোচনা শুনতেছিলাম স্যার প্রথম থেকেই মন দিয়ে। এবং আজকে গ্রুপে যারা আছে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে সকলেই, এবং আর প্রশ্ন করতেছে এবং তার সাথে আপনি উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগতেছে স্যার। জি, আমি ধন্যবাদ। আসি স্যার, আপনি দোয়ার আশীর্বাদে আর ঢাকা সেমিনারে অবশ্যই থাকার চেষ্টা করবো স্যার। আচ্ছা, জি, আহ ধন্যবাদ। জি স্যার, ঢাকা সেমিনারে থাকবো হয়তো আমরা 2-4 জন, ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। জি। আল্লাহ দিন রাখে স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, মারুফ। স্যার যদি আপনার মহিলার 9.5 মাস চলে, ব্যথা পুরোপুরি উঠতেছে না, ওঠে আবার ছেড়ে দেয়, ওঠে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কত দিয়ে কিভাবে আগায় যাবে? দেখেন, এই শেষের দিকে এসে ফলস পেন তৈরি হয়। আর মানুষের এক্সাক্ট এই গর্ভকালীন সময়টা মানুষ ঠিকঠাক বলতে পারে না। তো আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা ফলস পেন নাকি রিয়েল পেন। লেবার পেন আসলে যদি প্রথম মা হয়, নতুন একেবারে প্রথম বাচ্চা জন্ম দেবে, সেক্ষেত্রে ফলস লিভার পেনটা বেশি অনুভব করে তারা। আর আরো একটা বিষয় যেটা হচ্ছে যে এই শেষের দিকে এসে মায়েদের কিন্তু প্রস্রাবে প্রচন্ড পরিমাণ ইনফেকশন হয়। তো সেই ইনফেকশনের জন্যও কিন্তু ব্যথাটা আসতে পারে। তো আসলে ব্যথাটা কেন আসছে, কেন ছেড়ে চলে যাচ্ছে, সেটার জন্য মনে হয় একটা ইউরিন টেস্ট করাতে পারলে ইউরিন টেস্টের রিপোর্টের উপরে নির্ভর করে এটা আহ, সুন্দর একটা ডিসিশন নেওয়া যাবে। আর যদি নিতান্ত করা না যায় তাহলে আমরা আমাদের নর্মাল প্রসিডিওর অনুযায়ী ট্রিটমেন্টটা দেব। তাতে যদি তার ব্যথাটা পড়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি বেড়ে যায় তবুও আলহামদুলিল্লাহ। বেড়ে গেলে আলহামদুলিল্লাহ কেন, বেড়ে গেলে তখন আমরা
এটাকে রিয়েল লেবার পেন ধরে আমাদের যে লেবার পেন ওঠার পরে যে মেডিসিন গুলো অ্যাপ্লাই করার নিয়ম আছে সেই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে মেডিসিনটা আমি আবার রিপিট করে দিই, যে পুনরায় আপনাদের স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে কার্বোভেট জি সিএম দিয়ে কার্বোভেট 01 প্রতি 5 মিনিট পর পর, যতক্ষণ পেশেন্ট ধৈর্য রাখতে পারে বা পেশেন্ট পার্টি ধৈর্য রাখতে পারে, আপনার উপর আস্থা রাখতে পারে। এখন যদি বেশি সমস্যা মনে হয় নিকটস্থ কোনো হাসপাতালের সাথে তারা থাকবে বা হাসপাতালে নিয়ে যাবে। এক্ষেত্রে আহ, সেই হাসপাতালে যে সমস্ত নার্স রয়েছে, স্টাফরা রয়েছে বা ডাক্তার রয়েছে, তারা আহ, জ্বরের মুখের ওপেনটা দেখতে পারবে যে আসলে নর্মাল ডেলিভারি হওয়ার মতো প্রসেসটা চালানো যাবে কিনা। জি স্যার। ইয়ে, জায়েদ ভাই, আরেকটা রোগীর কথা একটু জিজ্ঞাসা করতাম। যে এই যে 6-7 মাস পর পর মাসিক হয়, এর বিয়ের বয়স চলে 13 বছর, কিন্তু এখনো সন্তান হচ্ছে না। তার মূল মূল দেখতেছি তার মাসিকটাই 6 মাস বা 8 মাস পর হয়। এগুলো কি কিভাবে হ্যান্ডেলিং করতে হবে? আচ্ছা, এছাড়া কি তার কোনো আর অন্যান্য হরমোনাল ডিসফাংশন আছে কিনা? আছে, আছে, অন্যান্য সমস্যা আছে। আচ্ছা, তো সেই সব সমস্যাগুলোর দিকে খেয়াল করে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এবং এক্ষেত্রে হাইড্রো সিএমডি শুরু হবে। তারপরে এই যে মেন্স অনিয়মিত, এটা টিউবারকুলারের একটা ক্ষেত্র। তো সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। উম, আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাই। জি তো স্যার যেটা বলতেছিলেন, তাহলে কার্বোভেজ সিএম দিয়ে 0/1 দিলেই আশা করি হয়ে যাবে এটা দিয়ে। জি জি জি, এরপরে তো আর কোনো মেডিসিন দরকার হয় না। লাগবে না আর ইনশাআল্লাহ। যদি নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি করতে হবে? ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি হাইড্রো যেটা চলতেছিল ওটাই চলবে আবার? না, ডেলিভারি হয়ে যাওয়ার পরে ন্যাচারালি যদি কোনো সমস্যা না থাকে তাহলে তার কোনো মেডিসিন দরকার নেই। আচ্ছা। এমনি যে রুগীর ক্ষেত্রে বলতেছি, সে রুগীর এখন 24 চলতেছে হাইড্রো। তো এখন কি একবার ওই হাইড্রো দেবো 24? হ্যাঁ হ্যাঁ, দিবেন। এখন একবার দিয়ে যদি এটা না কমে তাহলে তখন কার্বোভেজের দিকে জি যাবো। জি। জি জি স্যার, জাযাকাল্লাহ। আর কেউ কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ, মোসামুদ্দিন। জি স্যার। স্যার, আমার ওই পেশেন্ট যারা ফিট হয়ে যায়, বলছিলাম যে মনে আছে কিনা, সিকিলি নামে যেতে হয়েছে আমাকে। জি। ওদের বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে বারবার করে। ওইটা হলো যে ওদের মাথাটা অত্যন্ত ভার হয়ে থাকে আর প্রচন্ড মাথা ব্যথা করে, শরীরের ভিতরে হাড়গুলো ব্যথা করে এবং প্রচন্ড জ্বর থাকে এবং বুক ধড়ফড় করে। কিন্তু তার চাইতে ভয়ঙ্কর হলো স্যার, ওদের সারা শরীর জ্বালা পোড়া করে, অত্যাধিক জ্বালা পোড়া, যেটা মানে অসহ্য যন্ত্রণা। কি করা যায় স্যার? সিফিলিনাম কত দেওয়া হয়েছিল? একজনের বর্তমানে সিপিরিনাম সিএম চলছে, আরেকজনের 12 চলছে। সিফিলিনাম আর সিএম। বাকি দুজনকে আমি সিপিরিনাম এখনো যাইনি, কিন্তু 4 জনের একই কন্ডিশন, জ্বালা পোড়া প্লাস মাথা বার হয়ে থাকা, বুক ধড়ফড় করা আর প্রচন্ড জ্বর এবং জ্বালাপোড়াটা কি ডিসনেট। সব সময় হচ্ছে নাকি মাঝে মাঝে হচ্ছে? হ্যাঁ, সব সময় হচ্ছে স্যার, অত্যন্ত বেশি জ্বালা পোড়া, মানে এটা 5 মিনিট ভালো থাকলে 2 ঘন্টায় খারাপ, এই কন্ডিশন। আচ্ছা, আর মাথা ব্যথা করে বেশি। যখন জ্বালাপোড়াটা হচ্ছে তখন যদি আমরা সিফিলিনামটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে কিনা? না স্যার, জ্বালা পোড়াটা অল টাইম থাকছে। আমি উভয় দিক দেখছিলাম, মানে সিভিলিয়াম বন্ধ করেও দেখেছি এবং চালু রেখেও দেখেছি। আমি আজকে একজনের সিভিলিয়াম বন্ধ রেখেছিলাম মোসাম্মদিন, পরীক্ষামূলক। ড্রোসেরা কি এখন দেওয়া হয়েছিল? জি স্যার। ড্রোসেরা দেওয়া হয়েছিল? না স্যার, প্রসেরা দেওয়া হয়। ড্রোসেরা 1 ডোজ করে ড্রোসেরা দেন। থুজা দেওয়া হয়েছিল তো? হ্যাঁ, থুজা দেওয়া হয়েছে, আচ্ছা সৈন্য ঠিক দেওয়া আছে, হয়েছে ওকে। এগুলো। আপনি ড্রোসেরা 1 ডোজ করে দেন। 10, ড্রোসেরা জি 10 10 কাপিং 1 ফোঁটা করে, হ্যাঁ। জি। জি, 1 ডোজ করে দেন। তারপরে আবার জানাবেন সম্ভব হলে
যদি সমস্যা মনে করেন তাহলে ফোনে জানাবেন, আর না হলে আপনি আগামী সপ্তাহে আবার কথা বলবেন। জি স্যার। স্যার আরেকটা বিষয় হলো, ওদের মানে একটা রিপোর্ট হলো যে ওদের মাথার ভিতরে উপরে তালুতে যেন কি যেন ঘাই মারে, এরকম কন্ডিশন। হ্যাঁ, এই জন্যই ড্রোসেরা দেওয়ার কথা বললাম, দেখা যাক ড্রোসেরাটা দেন তারপর দেখছি। আচ্ছা স্যার। আর কিছু? সালাম। জি না, এটাই জানো। ওকে, জি। আর কেউ কিছু বলবেন কিনা? স্যার টিউমারের ক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে? প্রথমে তো হাইড্রো 30 দিয়ে শুরু করব, কিন্তু পরবর্তীতে কি কি দেওয়া যেতে পারে যদি যে ধুজা দিতে হবে, সরিনাম দিতে হবে, কার্বোভেজ দিতে হবে, তারপরে টিউবারকুলার, সিফিলিনাম, এগুলো সব দিতে হবে মাঝে মাঝে। আচ্ছা। স্যার একটা বিষয় সঙ্গে, ওদের অ্যালার্জিটাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অ্যালার্জি মানে কয়েক ধরনের ফুসকুড়ি শরীরের উপরে অত্যন্ত বেশি। ঠিক আছে, আপনি ড্রোসেরা দেন, ড্রোসেরা তো সব দিক দিয়েই কাজ করবে। তো সেইটা, ড্রোসেরা রেজাল্টটা নিয়ে তারপরে আমরা চিন্তা করবো, সমস্যা নেই। আচ্ছা জাহেদ ভাই, জি। আমি ওই যার যার মাসিক হয় না, মানে 6-7 মাস অনিয়মিত, একে হাইড্রোজেন সিএমটা আমি কি এক ডোজ দিয়ে কি অপেক্ষা করতে হবে, নাকি ঘন ঘন দিতে হবে? দিন বাদে একদিন দেবেন। ডোজটা আমি ডোজটা কিভাবে করব? একদিন বাদে একদিন। একদিন পর একদিন হাইড্রোজেন সিএম চলবে কেমন? জি জি। এটা কতদিন চলবে এভাবে? চলুক, মাসখানেক চলুক, তারপরে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। আসলাম, কেমন হ্যাঁ আছেন? আলহামদুলিল্লাহ। আমি নাফা, বলেন। আচ্ছা, আপনি যে হলো প্রেগনেন্ট অবস্থায় যে প্রসিডিউর কথা বললেন, হুম। এই যে হলো হাইড্রো দিয়ে তারপরে সুরিনাম যাইতে, তো সেক্ষেত্রে কি আমরা সুরিনাম দিব না? না না, ওটা তো লেবার পেন উঠে গেলে সরিনাম দরকার হবে না। ও আচ্ছা। আর হচ্ছে যে হলো একজন হচ্ছে ফ্যাটি লিভার সম্পর্কে একটু কথা বলেন। তার অন্য অন্য সমস্যাও আছে। তার হচ্ছে হার্টের সমস্যা, তার প্রেশার আপ ডাউন করে, আর হচ্ছে ঘুম হয় না, প্রচুর গ্যাস। তো সেই ক্ষেত্রে আমরা কত থেকে শুরু করতে পারি? সিএম দিয়ে শুরু করতে হবে। আর ফ্যাটি লিভারটা তার মুখ বন্ধ করে দিতে হবে, খাওয়া দাওয়া কমিয়ে দিতে হবে। খাওয়া দাওয়া কমিয়ে দিলেই তার ফ্যাটি লিভারটা কমে আসবে। আমি ইতিপূর্বে সবাইকে বলেছি যে ফ্যাটি লিভারের রোগীদের সয়াবিন তেলের রান্না একেবারে হারাম করে দিতে হবে। তো সেই ব্যাপারটা সব সময় গুরুত্ব দিতে হবে। তাহলে সয়াবিন তেলের রান্নার ব্যাপারটা গ্যাসের পেশেন্ট, ফ্যাটি লিভারের পেশেন্ট, হার্টের পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে দেখবেন আপনি যা ওষুধ দিচ্ছেন তাতে সুন্দর রেজাল্ট পাবেন। আর আমাদের হ্যাঁ, আর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারটা। হোয়াটসঅ্যাপ গ্রুপের কমেন্টস বক্স ওপেন থাকবে, মেসেজ বক্স। আপনারা মতামত লিখবেন আগামী মাসে সেমিনারের ব্যাপারে। কয় তারিখে হবে? কবে নাগাদ কোথায় করলে ভালো হয় সেইটা